হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি উইথ পায়েল, লার্ন বায়োলজি উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং। আমরা এর আগের ভিডিও পর্যন্ত পুংস্তবক পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আজ আমরা ঠিক তারপর থেকে শুরু করছি স্ত্রী স্তবক থেকে। স্ত্রী স্তবককে আমরা গর্ভকেশর বলতে পারি, যাকে আমরা ইংরেজিতে পিস্টিল বলে থাকি, এবং আমরা জানি যে গর্ভকেশর বা স্ত্রী স্তবকের একককে কার্পেল বলা হয়ে থাকে বা গর্ভপত্র বলা হয়ে থাকে। তো গর্ভপত্র দুই রকমের হতে পারে। মুক্ত গর্ভপত্রী, যাকে আমরা ইংরাজিতে অ্যাপোকার্পাস বলে থাকি। পরীক্ষায় প্রশ্ন কিন্তু অ্যাপোকার্পাস বা সিনকার্পাস দিয়েই সচরাচর এসে থাকে। তো মুক্ত গর্ভপত্রী ও যুক্ত গর্ভপত্রী। অ্যাপোকার্পাসের উদাহরণ হচ্ছে চাপা আর আতা। যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা, যে কোনো উদাহরণ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সিনকার্পাসের উদাহরণ হচ্ছে জবা ফুল। তো এরপর চলে আসি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক বা ওভিউলের অবস্থান। তার আগে আমরা একটু ডিম্বাশয়কে কেমন দেখতে এবং গর্ভকেশরকে কেমন দেখতে যদি দেখব পুষ্পক্ষের ওপরে একটা ফোলা ডিমের মতো অংশ, এবং তার থেকে একটা দণ্ড বেরিয়েছে, এবং ওপরে একটা এই ধরনের অংশ আছে। এটাকে আমরা গর্ভমুণ্ড বলে থাকি। তার নিচে ঠিক গর্ভদণ্ড অবস্থিত, এবং ফোলা অবস্থানটাকে আমরা ডিম্বাশয় বলে থাকি। তো এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক বা ওভিউল লক্ষ্য করা যায়। তো এই ওভিউল সম্পর্কে আমাদের পরবর্তী পড়াশোনা, যে ওভিউল কি। এই ডিম্বাশয়ের মধ্যে ওভিউল বা ডিম্বক এক বা একের বেশি হতে পারে। যদি একটি ডিম্বক থাকে তাহলে তাকে মোনোকার্পেলারি, দুটি থাকলে বাইকার্পেলারি, তিনটি থাকলে ট্রাইকার্পেলারি, এবং চারটি বা তার বেশি থাকলে কার্পেলারি বলা হয়ে থাকে। তো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। জবা ফুলে যেরকম 5টা গর্ভপত্র একসাথে অবস্থান করে। তো চলে আসি ডিম্বকের গঠনে। তো ডিম্বক দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, যার ডিম্বক একটা বৃন্ত রয়েছে, তারপর রয়েছে ডিম্বক নাভি। এই অঞ্চলটাকে ডিম্বক নাভি বলা হয়ে থাকে। তারপরের অংশকে আমরা ডিম্বক মূল বলে থাকি। এই হচ্ছে গিয়ে ডিম্বক মূল। ডিম্বক মূলের একটা ইংরেজি নাম আছে, তো যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ডিম্বক মূলকে আমরা চালাজা বলে থাকি। ডিম্বক মূলকে আমরা চালাজা বলে থাকি। তো এছাড়াও আছে ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ভ্রূণ পোষক কলা, যাকে আমরা নিউসেলাস বলে থাকি। এছাড়াও ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীর ভেতরেই ডিম্বাণু বা এগ গঠিত হয়। তো এছাড়াও আমরা যে পুরো গঠনটা যদি দেখো এই জায়গাটায় যে ফাঁকা অঞ্চল তৈরি হয়েছে, তাকে আমরা ডিম্বক রন্ধ্র বলে থাকি। ডিম্বক রন্ধ্রকে আমরা মাইক্রোপাইল বলে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে মাইক্রোপাইল কি। এছাড়াও ডিম্বক মূল দেখতে পাচ্ছি, যাকে আমরা চালাজা বলে থাকি। ডিম্বক নাভি, নিউসেলাস, মাঝখানে নির্মিত নিউক্লিয়াস এবং ডিম্বাণুর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বলতে পারি, এই যে ডিম্বক, এটা বিভিন্ন রকমভাবে অবস্থান করে। সেই বিভিন্ন রকম অবস্থানের ওপর নির্ভর করে ডিম্বককে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। অটোকার্পাস, অ্যাম্ফিকার্পাস, অটোট্রপাস, এইভাবে ডিম্বকের বিভিন্ন অবস্থানের ওপর ভিত্তি করে ডিম্বককে ভাগ করা হয়ে থাকে। এইবার চলে আসি যে নিষেক হওয়ার আগে ডিম্বকে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। নিষেকের পূর্বে ডিম্বকের ভিতরে কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তোমাদের যেহেতু এমসিকিউ এর পরীক্ষা, তোমাদের শুধুমাত্র বুঝতে হবে যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই পরিবর্তনগুলো মাথায় রেখে তোমাদের এমসিকিউ সলভ করতে হবে। দেখো, একটি ডিম্বকের বাইরে যে অবস্থান করে কোষ, তাকে আমরা এপিডার্মাল সেল বলে থাকি, এবং অন্তঃস্থকীয় যে কোষ অবস্থান করে তাকে আমরা হাইপোডার্মাল সেল বলে থাকি। তো এর মধ্যেই অমরা নামক একটি উপবৃদ্ধির সৃষ্টি হয়, মানে যে একটা উপবৃদ্ধির সৃষ্টি হচ্ছে। তার ভেতরেই ভ্রূণ পোষক কলার মধ্যে অন্তঃত্বকের একটি কোষ ঘন সাইটোপ্লাজম যুক্ত এবং বড় আকারের নিউক্লিয়াস দিয়ে দেখতে পাচ্ছি যে একটু বড় আকৃতি নিচ্ছে, এবং বড় আকারের নিউক্লিয়াস লক্ষ্য করা যাচ্ছে, এবং ঘন সাইটোপ্লাজম লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেই সেলটাকেই আমরা আর্কিস্পোরিয়াল সেল বা আর্কিস্পোরিয়াল কোষ বলে থাকি। তাহলে ফার্স্ট স্টেপ কি, সবার ফার্স্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ গঠিত হয়। এই আর্কিস্পোরিয়াল কোষই এরপর আড়াআড়িভাবে বিভাজিত হয়ে ভিতরের দিকে কি তৈরি করে, প্রাইমারি স্পোরোজেনাস সেল বা প্রাথমিক রেণুধর কোষ, আর বাইরের দিকে বিভাজিত হয়ে যে কোষটা তৈরি হয় তাকে আমরা প্রাথমিক প্রান্তীয় কোষ বা প্রাইমারি প্যারাইটাল সেল বলে থাকি। এই যে বিভাজনটা হলো, এই বিভাজনটা অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। যেহেতু মাইটোসিস, তাহলে এখানে কোষগুলো কেমন হয়ে থাকবে, ডিপ্লয়েড প্রকৃতির কোষ আমরা লক্ষ্য করতে পারবো। এইবার এই যে প্রাথমিক রেণুধর কোষ, এই প্রাথমিক রেণুধর কোষটি স্ত্রী রেণুমাতৃ কোষ ও প্রান্তীয় কোষটি বারবার উলম্বভাবে বিভাজিত হয়ে প্রাচীর গঠন করছে। তাহলে কি, প্রাথমিক প্যারাইটাল সেল যেটা, সেটা বারবার বিভাজিত হয়ে প্রাচীর গঠন করে। এবং এই যে দেখতে পাচ্ছ যে একটা বড় প্রাচীর আশপাশ জুড়ে প্রাইমারি স্পোরোজেনাস সেল বা প্রাথমিক রেণুধর কোষের চারিপাশে একটা প্রাচীর তৈরি করছে। কে তৈরি করছে? প্রাইমারি প্যারাইটাল সেল বা প্রাথমিক প্রান্তীয় কোষ। ঠিক এরপরেই যে পদ্ধতিটা সম্পন্ন হয় তাকে আমরা বলে থাকি মেগাস্পোরোজেনেসিস। এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। মেগাস্পোরোজেনেসিস থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কোশ্চেন পেতে পারো। তো দেখো, মেগাস্পোরোজেনেসিসটা অ্যাকচুয়ালি কি। মেগাস্পোরোজেনেসিসটা
স্ত্রী রেণু মাতৃকোষ যেটা আমরা পেলাম 2n প্রকৃতির, সেখানে মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে 4টি স্ত্রী রেণু তৈরি হচ্ছে, যারা কেমন প্রকৃতির? হ্যাপ্লয়েড প্রকৃতির। রেণু মাতৃকোষ ডিপ্লয়েড প্রকৃতির এবং স্ত্রী রেণু হ্যাপ্লয়েড প্রকৃতির। এই যে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে স্ত্রী রেণু তৈরি হচ্ছে, একেই আমরা মেগাস্পোরোজেনেসিস বলছি। মাইক্রোস্পোরোজেনেসিসে পুং মাতৃরেণুকোষ থেকে পুং রেণু বা পরাগ রেণু তৈরি হয়েছিল। আর মেগাস্পোরোজেনেসিসে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে স্ত্রী রেণু তৈরি হয় সর্বদাই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। এরপর কি হলো? এরপর যে ডিম্বক মূল মানে নিচের দিকে যে চালাজা প্রান্ত ছিল, সেই চালাজা প্রান্তের একটি অণু কার্যকর হয় এবং উপরের দিকে 3টে যে কোষ থাকে, সেই 3টে কোষ সম্পূর্ণভাবে ধীরে ধীরে নষ্ট হতে থাকে। দেখো ওপরের কোষগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় এবং নিচের যে একদম কোষটা সেটা সক্রিয় স্ত্রীরেণু গঠন করে। এরপর এই সক্রিয় স্ত্রীরেণু থেকেই স্ত্রী লিঙ্গধরের উৎপত্তি ঘটে, যাকে আমরা ফিমেল গ্যামেটোফাইট বলে থাকি। এই সক্রিয় স্ত্রীরেণু থেকেই পরবর্তী ডেভেলপমেন্টের ফলে স্ত্রী লিঙ্গধরের উৎপত্তি ঘটে। কিভাবে উৎপত্তি ঘটে? দেখো এই যে মেগাস্পোর বা স্ত্রীরেণু, এটা হচ্ছে স্ত্রী লিঙ্গধরের প্রথম কোষ। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখানে পরপর 3বার মাইটোসিস হচ্ছে। 3বার মাইটোসিস হলে কি হবে? একবার যদি মাইটোসিস হয়, একটা কোষ থেকে 2টো কোষ তৈরি হয়। দ্বিতীয় মাইটোসিসে 2টো কোষ থেকে 4টে কোষ এবং তৃতীয় মাইটোসিসে 4 নম্বর কোষ থেকে 8 নম্বর কোষ তৈরি হয়। তাহলে মাইটোসিস 1বার, 2বার, 3বার। এই 3টে মাইটোসিসের ফলে 8টি নিউক্লিয়াস বিশিষ্ট একটা এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে। সেখানে ক্যারিওকাইনেসিস ঘটলেও সাইটোকাইনেসিস ঘটছে না। সেই কারণে আমরা একটা কোষের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, কিন্তু কোনো রকম সাইটোকাইনেসিস না ঘটেই কি হচ্ছে? একটি স্ত্রী রেণু থেকেই 8টি নিউক্লিয়াস বিশিষ্ট আমরা কোষ লক্ষ্য করতে পাচ্ছি, যেখানে 8টি নিউক্লিয়াস পরপর দেখা যাচ্ছে। দেখো ওপরের প্রান্তের দিকে মানে মাইক্রোপাইলার এন্ডের দিকে 3টি এবং ডিম্বক মূলের দিকে 3টি কোষ আমরা লক্ষ্য করছি এবং নিরক্ষীয় তল বরাবর 2টি নিউক্লিয়াসকে আমরা লক্ষ্য করছি। পরবর্তী সময় আমরা দেখব এই 2টি নিউক্লিয়াস, যারা অবশ্যই সবাই এখানে এন প্রকৃতির, এরা দুজন নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে যাচ্ছে। সংযুক্ত হয়ে যাওয়ার ফলে মাঝখানে নিরক্ষীয় অঞ্চলের নিউক্লিয়াসটি 2n আকৃতির মানে ডিপ্লয়েড প্রকৃতির হচ্ছে, কিন্তু ওপরের নিউক্লিয়াসগুলি সবাই কিন্তু এন প্রকৃতিরই আছে, কারণ কেউ কারোর সাথে ফিউজ হয়নি। তো তারপরে ধীরে ধীরে যে সম্পূর্ণ ডেভেলপমেন্ট আমরা দেখতে পেলাম, সেখানে দেখলাম যে ওপরের কোষ দুটোকে আমরা সহকারী কোষ বলছি এবং তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিম্বাণু তৈরি হচ্ছে। মাঝখানে 2n যেটা ছিল সেটাকে আমরা নির্ণীত নিউক্লিয়াস বলছি এবং নিচের নিউক্লিয়াসগুলি যে কোষ তৈরি করছে তাকে আমরা প্রতিপাদ কোষ সমষ্টি বলে থাকছি। এই মোট 8টি যে কোষ তৈরি হলো, একেই আমরা ফিমেল গ্যামেটোফাইট বলে থাকি। তো এই পুরো 8টি কোষের কথা এখানে দেখো আমি লিখে দিয়েছি। এবার এই যে নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয়েছিল, এই নির্ণীত নিউক্লিয়াস পরবর্তী সময় শস্যে পরিণত হয় এবং ডিম্বাণু বীজে পরিণত হয়। আর এই সমগ্র যে তোমরা এমব্রায়ো স্যাকটা লক্ষ্য করছো, যে ফিমেল গ্যামেটোফাইটটা লক্ষ্য করছো, এটা ফলে পরিণত হয়। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয় এবং নির্ণীত নিউক্লিয়াস সেটি কিন্তু শস্যে পরিণত হয়। শস্য বলতে আমরা যে ধান গম যেগুলো আমরা আহার করি, সেগুলো এই 2n থেকেই তৈরি হয়। সেই কারণে শস্য পরবর্তী সময় 3n প্রকৃতির হয়ে থাকে, বীজ 2n প্রকৃতির হয়ে থাকে। এগুলো আমরা যত ক্লাস এগোবে বুঝতে পারবে যে কীভাবে এগুলো 3n 2n হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের পড়াশোনা। পরবর্তী ক্লাসে আবার এর পরের পার্টটা নিয়ে আমরা চলে আসবো। যদি তোমাদের ভিডিওগুলি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটু ফিডব্যাক দিয়ে দিও, লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।